মহানবীর আদর্শে হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির। রসুলের দর্শনে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। চীনের তৈরি J-10C যুদ্ধ বিমান কিনবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব খাত ধ্বংসের অভিযোগ তথ্যমন্ত্রীর। অবৈধভাবে বিদেশ যাত্রায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি মন্ত্রীর। 5 বছরে 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের আশা। এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 29 জনের বিরুদ্ধে দুদকের 3 মামলার অনুমোদন। ভুয়া বিলে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে অভিনন্দন ও শুভকামনা জানান। তারা সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা চান 3 বাহিনীর প্রধান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলায় জড়িত সবাইকে ভারত থেকে ফেরাতে চায় সরকার। এদিকে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, শিগগিরই গ্যাস পরিস্থিতির উন্নতি হবে। বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধ বিমান J-10C কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। শুরুতেই বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। তিনি বলেন, গ্যাস সমস্যার পুরো দায় ফ্যাসিস্ট সরকারের, তবে বিএনপি সংকট উত্তরণের চেষ্টা করছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এরকম একটা সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো বক্তব্য, সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয়। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাননি। 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে আনতে চায় সরকার। আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন।
আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। বিএনপি দেশের সব সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে বলেও জানান তথ্যমন্ত্রী। সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলি কোনো কিছু না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। দুপুরে এক সংবাদ সম্মেলনে জোটের নতুন কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেন তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। ঢাকা থেকে চট্টগ্রামের লালদিঘি পর্যন্ত পুরো মহাসড়ক জুড়ে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। 5 সেপ্টেম্বর সকাল 7টায় শুরু হবে লং মার্চ। সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হবে পথসভা ও সমাবেশ। লং মার্চের বহরও থাকবে 1000-এরও বেশি গাড়ি। 5 সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান সহ 6 দাবিতে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। কর্মসূচি সফল করতে ঢাকা ও চট্টগ্রাম সহ 9টি জেলা মহানগরী ঘিরে প্রস্তুতি নেওয়ার কথা জানান মিয়া গোলাম পরোয়ার। 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনো চলছে। হাজারো গাড়ির বহরের কারণে কোথাও কোথাও যানজট ও জনদুর্ভোগের আশঙ্কার কথাও স্বীকার করেন জামায়াতের এই নেতা। একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দালাল চক্রের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরের বৈধ পথে প্রায় 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিনামূল্যে সর্বপ্রথমভাবে গিফট দিয়েছে। আমি আশা করব এই জায়গায় একটা বিশাল একটা ক্ষমতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন মন্ত্রী। সচিবালয়ে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি।
কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সেনা কর্মকর্তা মিফতা উদ্দিন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা সহ 4 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আপিলের রায় পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন। 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল হক র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খানকে হাজির করা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। পাশাপাশি শেখ হাসিনা সহ পলাতক 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিফতা সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। এছাড়াও মানবাধিকার সংগঠন মায়ের ডাকের নেতৃত্বে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা গুম সংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ট্রাইব্যুনাল গঠন করার পরে নেওয়া হলো, তখন এক বছর 3 মাসেও কোনো কিছু মুভ করেনি কেন? এইখানে আমার মনে হয় আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে কাজ করার দরকার ছিল, যেটা হয়নি। যদিও তদন্তে গতি বাড়াতে কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা বাকি গুমের শিকার যারা আছে, বিশেষ করে আমাদের সুমন, ইলিয়াস আলী সহ আমাদের যেসব গুমের পরিবারের সদস্যদের আছে, আমরা একই মাপকাঠিতে বিচার করছি সবগুলো। অন্যদিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পিছিয়ে 31 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। আজকে পিছানো হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। এ মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারিক আদালত, আর বাকি 3 জনকে খালাস দেয়া হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশা জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলে মত দেন তিনি। দুপুরে রাজধানীতে একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া সাশ্রয়ী করার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা পদ্ধতি অনুসরণ করে আমরা এই পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। অনুষ্ঠানে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আয়োজন এবং ফলাফল নিয়ে তাদের ছিল ভিন্ন বক্তব্য। বিপুল পরিমাণ পোস্টাল ভোট ইলেকশন কমিশনার বাতিল করেছেন, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। আমি যদি বলি যে আমাদের যে পরিমাণ সিট পাওয়ার কথা ছিল, সে কাঙ্ক্ষিত সিট কিন্তু আমরা পাইনি পক্ষপাতিত্বের কারণে। নির্বাচন ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচনে নারী প্রতিনিধিত্ব নিয়ে সংসদকেই এগিয়ে আসতে হবে। আইন বানানোর এখতিয়ার কিন্তু সংসদের, নির্বাচন কমিশন সেই আইন অনুযায়ী এক্সারসাইজটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার রোধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন তিনি। আমরা তো চাই জিরো ভায়োলেন্স, বাট বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি comes with violence, unfortunately. সেদিক থেকে আমরা বলবো, যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য। এই কালচারটাকে লেট আস ক্যারি ইট ফরওয়ার্ড ইন দ্য লোকাল গভর্নমেন্ট ইলেকশন, বিকজ লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইন বাংলাদেশ বিকাম ইভেন মোর ভায়োলেন্ট। নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতির বিষয়েও রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ চেয়েছেন ইসি সানাউল্লাহ। নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি এন্ড ফেয়ার, এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করতে বাংলাদেশকে প্রায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক। এর মধ্যে 1,500 কোটি টাকা অনুদান এবং বাকিটা দিচ্ছে ঋণ হিসেবে। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক শেষে কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে ওয়াসার মাধ্যমে সরবরাহ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি, এটা সম্পন্ন করবার জন্য টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। সিমেন্টের কাঁচামাল কেনার ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 29 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 2018 থেকে 2021 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা এবং পরবর্তী সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আরামিড সিমেন্ট পিএলসির নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়, কিন্তু কাঁচামাল কেনার নামে ভুয়া বিল ভাউচার দাখিল করা হলেও প্রকৃতপক্ষে কোনো ক্রয় বিক্রয় হয়নি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিড সিমেন্ট পিএলসি কর্তৃক সিমেন্টের কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ভুয়া বিল ভাউচার দাখিল করে কোনো ক্রয় বিক্রয় না করে মোট 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। দুপুরে ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে তিনি কথা বলেন। চলতি বছরেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের সমস্যা সমাধানে গৃহীত প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী, যা শেষ করতে সময় লাগবে 4 বছর। দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং একটা আমাদের চ্যালেঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে। এখানে যে বাঁধগুলো ছিল খুবই জরাজীর্ণ এবং খুব অল্প পরিমাণ, একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। আমরা এই প্রকল্পটা শুরু যেভাবে করব এই 2026 সালে, আমরা শেষ করতে চাই 2030 সালে। মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির বিষয়কে মাথায় রেখে দেশের বাজারে হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস 204V ও এক্সপালস 204V প্রো বাজারে এনেছে। নতুন 2 মডেল বাজারে আনার মাধ্যমে বাংলাদেশে অন রোড ও অফ রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে বাজার সম্প্রসারণ করেছে হিরো মোটোকর্প। একই সঙ্গে বিশ্ব জুড়ে পরিচিত এক্সপালস এখন বাংলাদেশের আরোহীদের জন্য নিয়ে এলো প্রতিষ্ঠানটি। রাজধানী তেজগাঁও মিডিয়া টেস্ট রাইডের মাধ্যমে উন্মোচন করা হয় মডেল দুটি। টেস্ট রাইডে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সরাসরি বাইক চালিয়ে এর পারফরমেন্স, নিয়ন্ত্রণ ও বিভিন্ন ফিচার যাচাই বাছাই করেন তারা। অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সফরটি আয়োজন করতে হলে বড় অঙ্কের অর্থই খরচ হবে বাফুফের। দুপুরে রাজধানীর বক্সিং ফেডারেশনে এক অনুষ্ঠান শেষে খরচের বিষয়ে সরকারের অনীহার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দর্শক উন্মাদনা তৈরি হলেও ব্রাজিল ম্যাচ দিয়ে দেশের ফুটবলে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না। ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটার হয়তো বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। দর্শক যারা রয়েছেন তারা হয়তো একটু আনন্দিত হবে, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনূর্ধ্ব-20 ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। এএফসি কাপের বাছাই পর্বে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার আগের দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিম হোটেলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে জেরার্ড জোন্সের তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর জোন্স নিজেই 999 নম্বরে কল করে হোটেলে পুলিশ ডাকেন, যা বাফুফের ভাবমূর্তি খুনে শামিল। এছাড়া দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া এবং নিরাপত্তা শঙ্কা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোন্সের একাধিক পোস্ট এই বরখাস্তের পেছনে ভূমিকা রেখেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মহানবীর আদর্শে হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির। রাসূলের দর্শনে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান কিনবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব খাত ধ্বংসের অভিযোগ তথ্যমন্ত্রীর। অবৈধভাবে বিদেশ যাত্রায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি মন্ত্রীর। 5 বছরে 1 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের আশা। এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 29 জনের বিরুদ্ধে বিগত 3 মামলার অনুমোদন। ভুয়া বিলে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।